আমাদের আজকের নাটক বিলাস। বিলাসী বলতে পারো। বিলাসী। কেমন এলিয়ে গেলে শান্তিশেখর? বিলাস তো খুব ভালো জিনিস। মূল রচনা জীবনানন্দ দাশ, নাট্যরূপ ও প্রযোজনা মোহাম্মদ ফজলুল হক, নাট্যানুষ্ঠান বিলাস। তবে বিলাসের মানে কি? মানে জ্যাঠামশাইয়ের মতে বিলাস মানে খুব সম্ভব বিষয় আশয়ের মায়া কাটিয়ে নেলা ভোলা জিনিস নিয়ে বম হয়ে থাকা আর কি। সুখ নেই, শান্তি নেই, স্বাচ্ছন্দ্য নেই, তবুও কলকাতা ছেড়ে কোথায় আর যেতে পারি? যেতে যে ইচ্ছে নেই তা নয়, কিন্তু ইচ্ছে কার কতদূর পূর্ণ হয়েছে পৃথিবীতে, তা না হলে আমার সাথী বলি আর ইচ্ছেই বলি শুরু না হতেই শেষ হলো কেন? চন্দনে সমাযুক্তা সিন্দুর ভালে অনেন সিন্ধু শোভাদি বাসন বস্তু। এই কি শোনো, বলো? কাছে এসো। কি বলো? আরো কাছে, বলো। আরো। যা, এই ছাড়ো না, কেউ দেখে ফেলবে তো। দেখুক, তুমি আমার 7 পাকে বাঁধা স্ত্রী। তাই বলে সময় অসময় থাকতে নেই। দুষ্টু কথা। কার? আমার কই গো, শুনছো? আসছি। তোমার কি হয়েছে? কেন বলো তো? ডাকলে উত্তর তো এমন করে শোনাই যায় না। আগে যেমন তড়িঘড়ি ছুটে আসতে, ইদানিং তা তো নেই, বরং হাসছো যে। তবে কাঁদবো? ফাজলামে রাখো। হাসলে কেন আমি বলতে হবে? সব কথাই বুঝি বলতে হয়, বুঝে নিতে নেই। হেয়ালি রেখে স্পষ্ট করে বলো। আচ্ছা, আমাদের বিয়ে হয়েছে ক মাস? কেন? 1 2 3 4 হ্যাঁ মশাই, হ্যাঁ। তাই?
তোমার যেখানে হাত চলে যাও, আমি এই বাংলার পারে রয়ে যাব। দেখিব কাঁঠাল পাতা ঝরিতেছে ভোরের বাতাসে। এমনি করেই দিনের পরে মাস, আর মাসের পরে বছর গড়িয়ে গেল। আর আমার তোমারও যেখানে হাত চলে যাও, আমি এই বাংলার পারে রয়ে যাব। দেখিব কাঁঠাল পাতা ছড়িতেছে ভোরের বাতাসে। ঝরে গেল অবশিষ্ট পাতাটাও, আমি রয়ে গেলাম এই বাংলার পারে। দাদাবাবু। কে? ও জিতেন, কিছু বলবি? ঘোষ সাহেব সালাম জানিয়েছেন। বলকে প্রুফ দেখছি, পরে আসছি। আজ্ঞে। সর্পেন ঘোষ। ভাগ্যিস বিদেশি পয়সায় পরিচালিত এই সাপ্তাহিক পত্রিকায় ঢুকতে পেরেছিলে বলেই না। মারে, তোর সোজা গন্ধ বিদেশি কৃত্রিমতায় আজ বিকৃত গন্ধে রূপান্তরিত হয়েছে তোর সন্তানদের মাধ্যমে। দায়ী তুইও না মা, তারাও না। তোর বিগত সম্পদ যা গেছে তার আসছে না, আসবে না। যা এসছে তা যাচ্ছে না, বরং বাড়ছে। তৈরি গর্ভজাত ঘোষদের মানসিকতায় পুষ্ট সন্তানদের জন্যই তোর সোতা গন্থের ঘ্রাণ আমরা আর কোনোদিন পাবো না রে মা। তুই কি তাদের এখনো শুধরে নিতে পারিস নে মা? দাদাবাবু, কি জরুরি কাজে? কি যে জরুরি কাজ তা আমার জানা আছে। তোর আমার দুজনারে যখন কর্তা, অতএব আদেশ পালন দুজন কি করতে হবে। আপনি আসুন দাদাবাবু, দেখি গিয়ে ওদিকে আবার কি হুকুম। যা সর্পেন ঘোষ, তুমি আমার কর্মকর্তা না হলেও উচ্চপদস্থ কর্মচারী। অসম্মান তোমাকে কোনোদিন প্রদর্শন করিনি, এমনকি সিগারেটটিও তোমার অগোচরে খেতাম।
কাল আমার কিছুটা জরুরি কাজ আছে, অফিস টাইমের পরেও কিছুটা সময় লাগবে। তুমি আমার জন্য অপেক্ষা করো, আমি তোমায় পৌঁছে দেবো। আজ ছাড়া প্রতিদিনই বাসে যাতায়াত করেছি এবং সে যাতায়াতে আমি অভ্যস্ত। দয়া করে আপনি আমার জন্য কষ্ট না করলেই খুশি হব। এটা রাখো। কি? যাকে ছাড়া ব্যক্তি, সমাজ, রাষ্ট্র কিছুই চলে না, সবারই প্রয়োজন আছে। অতএব তোমার বেলা তো বলার অপেক্ষা রাখে না। প্রয়োজন? 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 কিন্তু আর না। আমায় ডেকেছেন? হুম, ডক্টর সেনের কাছে যেতে হবে। বুঝতে পারলে ভদ্রতা পত্রগুলো লোপ পেয়েছে। বুঝলেন না, ডক্টর টিভি সেন। টিপি মানে তোমার তার একজন টিপিক্যাল। কিছু বলছিলেন? না, এই ব্র্যান্ড কি চলবে? সিগারেট খাবেন? ও আসুন, কি হলো, নিন। না মানে আচ্ছা, অভ্যস্ত নন। আরে মশাই, বিদেশি ফার্মে চাকরি করেন, নিদেন পক্ষে বিদেশি সিগারেট স্মোক না করলে যে ফার্মের প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়ায়। বেতনের সাথে সামঞ্জস্য রেখে চলাই কি উচিত নয়? না হাসিয়ে ছাড়লেন না মশাই। অফিসে আসেন, বেতন পান। অফিসের কাজ করতে গিয়ে যদি অভ্যাস থাকে, তবে স্মোক, ড্রিঙ্ক থেকে শুরু করে যাবতীয় খরচ বেতন থেকে চালালে চলবে কি করে? তবে গটের বুদ্ধি খরচ করুন, সুরা পেয়ে যাবেন। অবশ্য আপনি ব্যাচেলার মানুষ, বয়স নিশ্চয়ই 40 ছোঁয়া ছোঁয়া। না, 44। তবে তো আমার ইমাজিনকেও এক্সিট করে গেলেন। নিন, আপনার ও প্যাকেট থেকে না হয় পরেই খরচ করবেন। কেন যেতে হবে ডক্টর সেনের কাছে? তার সেই আর্টিকেলটা শিগগিরই চাই। ওই ট্যানিসি ভ্যালি না কিসের কথা ফেদে কলকাতার বিদ্যে ধরিতে এনে ঠেকিয়েছে। কি নিয়ে লেখবার কথা ছিল ডক্টর সেনের? সে তো আমি জানি না, আমি শুধু প্রুফ দেখেছি। গ্রিফিথ সাহেবের সাথে আমার কথা ছিল ফি সপ্তাহে কিছু কিছু লেখবার এবং বড় বড় লিখিয়ে দিয়ে কিছু লিখিয়ে নেবার। তা বটে। তাহলে আজই তাগিদ দিয়ে আসুন, 2-3 দিনের ভেতরে কিন্তু লেখাগুলো চাই। 2-3 দিনে কে কবে, মানে সে কি কখনো হয় মিস্টার ঘোষ? তাহলে কি 2-3 সপ্তাহ লাগবে শান্তিবাবু? সে দেখা যাবে। চেক দিন একটা। কি জন্য? লেখককে দিতে হবে। হ্যাডসন সাহেব তো আগেই দিতেন। হ্যাডসন তো আর আসছেন না। উঠি, বেশ কিছু প্রুফ জমে আছে। তা ডক্টর সেনকে কত দেওয়া হবে? 10,000 ওয়ার্ডস সদরেক পাবে, কারণ গুণে দেখলে ওসব প্রবন্ধে বড় জোর 3-4 হাজার ওয়ার্ডসের বেশি দাম থাকে না। লেখকের বাকিটা সব খাতা সেলাই আর মুড়ি ভাজা। সেন তাহলে এরকম লিখছেন বুঝি আজকাল? সবাই লিখছে, ধানাই বানাই ফেঁদে গলায় গামছা দিয়ে টেনে চেক আদায় করতে পারলে লিখবে গে। আর লেখা, আরে লেখা তো মামদো হয়ে উঠছে। কিন্তু সেন 150-তে রাজি হবেন বলে তো মনে হয় না। এখন হবেন, জানেন তো, হ্যাডসন নেই। বাঙালি লিখছে, বাঙালি টাকা দিচ্ছে। 100 দেব না সেনকে, 50 দেব কিনা ভাবছি। 25-এও রাজি করাতে পারি। যান, আপনি প্রুফ দেখুন গিয়ে, আমি যাব সেনের কাছে। আমিও তো যেতে পারতাম। আপনি প্রুফ দেখুন। তা তো দেখছি। হ্যাঁ, তাই করুন, যান। প্রুফ আমি নাও দেখতে পারি। ও তাই বুঝি? গ্রিফিথ সাহেবের সাথে আমার কথা ছিল। গ্রিফিথ এখন নেই। নেই, কিন্তু এটা তো বিদেশি অফিস। বেশ, তো যা আপনার অসুবিধে গন্ডিচারটিকে জানান। যান, তাড়াতাড়ি আজকের প্রুফ দেখা সেরে বাসায় গিয়ে বিশ্রাম করুন। কাল নিকলসন সাহেবের প্ল্যানিংয়ে সমস্ত প্রুফই দেখে তবে ছাড়া পাবেন। অতএব বুঝতেই পাচ্ছেন, আজকের কাজগুলো তাড়াতাড়ি সেরে নিয়ে কালকের জন্য শরীর মনকে চাঙা করে নিন। জিতেন, আজ্ঞে দাদাবাবু।
ঘোষ সাহেব গেছেন? এইমাত্র গেলেন, সঙ্গে দিদিমণিও। হুম দাদাবাবু, একটা কথা জিজ্ঞেস করব? হুম থাক। থাকবে কেন, বল। বলছিলাম, দিদিমণিকে এখন যা দেখছি আগে তেমন কোনোদিন দেখিনি কি না? যার যেখানে স্বাদ চলে যাক, বাংলার পারে রয়ে শুধু দেখে যা, কাঁঠাল পাতা ঝরছে ভোরের বাতাসে। শোন, এক কাপ চা নিয়ে আয়, দুজনে ভাগ করে খাই। নেন। চা যে জুড়িয়ে গেল দাদাবাবু। ও, তোর? আপনি খান, আমি খাচ্ছি। আরে জিতেন, বাড়িতে তোর কে কে আছে? বাবা নেই, 2 ভাই 2 বোন, মা। এখানে যা বেতন পাস তা দিয়ে সবাইকে চালিয়ে নিতে পারিস? নিজের 1 ছেলে 1 মেয়ে আর বউ নেই, হিমশিম খেয়ে যাচ্ছি। ভগবানের কৃপায় আর আপনাদের আশীর্বাদে ভাই দুটো হোটেলে কাজ করে তাদের অন্ন জুটিয়ে নিচ্ছে। তবে পূজা পার্বণ এলে বড় ভাই হিসেবে কাপড় চোপড়ে কিছুটা যোগান দিতে হয়, তারাও অসময় দেখে, নইলে। 3 ভাই রাত দিন খেটেও দুবেলা দুমুঠো অন্নের নিশ্চয়তা পেল না, অথচ 19 থেকে 20-এ গেলেই ওগুলো গায়ে মাখলে কাজ করা যায় না দাদাবাবু। ভগবান তিনাদের বলার মুখ দিয়েছেন, আমাদের সহার শক্তি দিয়েছেন। আর জন্মে কোনো পুণ্যি করেছিলাম বলেই না আজ এভাবে চলতে পারছি দাদাবাবু। 1 গ্লাস জল আর একটা পান খাওয়াতো দাদা। নে, পয়সা নে। হ্যাঁ, জল খান, আমি এলাম বলে। তারা চলে গেল, আমিও কলকাতায় এসে যান্ত্রিক জীবনে গা ভাসিয়ে দিলাম। কলকাতা শহরের আমার গোত্রীয় বাসিন্দাদের দেখা দেখি একসময় আমারও স্বাদ হয়েছিল সচ্ছলতার, নতুনভাবে জীবনকে নেড়ে চেড়ে দেখবার। অনেকেই চায়, কিন্তু কজন পায়? অবশ্যই মনে স্বাচ্ছন্দ্য ভোগ করে, শরীর উপস্থাপিত নয় কি শুধু, শরীর ব্যথা পায়, গ্লানি বোধ করে, লাঞ্ছিত হয়, মনে হয় যেন মন লাঞ্ছিত হচ্ছে, কিন্তু তবুও মনে কোনো রকম কালিমাপাতি হয় না যেন। তারপরও বলে আর জন্মের পুণ্যের ফলে এভাবে চলতে পারছি। 44 বছর বয়স হয়ে গেল, আজও যদি ঠিক এভাবে সবকিছুকে মেনে নিতে পারতাম তাহলে ভালোই হতো। দাদাবাবু, দাদাবাবু, হুম পান জর্দাই কাগজে আছে, লাগলে নেবেন। হুম দাদাবাবুকে যখনই দেখি তখনই মনে হয় কিছু না চিন্তা করছেন। আমার আবার চিন্তা কিসে? আমিও তো সেই কথাই বলি, দাদাবাবু বিয়ে থা করলেন না, তিনার আবার চিন্তা কিসের? দাদাবাবু, দাদাবাবু, হুম আচ্ছা দাদাবাবু, বলেন তো একটু আগে আপনায় আমি কি বলেছিলাম? বলেছিলি না? কি যেন কি যেন বলেছিলি? তুই চাই এই প্রুফ দেখতে গেলে কি আর সব সব কথা মনে রাখা যায়? আচ্ছা, কি জন্য বলেছিলি? হ্যাঁ, আপনি এত ভাবেন কি? এইসব 6 বর্ষ প্রুফ প্রুফ আর প্রুফ, না ইয়ার পারা যায় না। দেখতে দেখতে একদিন এই 200 টাকা মাইনে চাকরি ছেড়ে একদিকে হাঁটা দেবো। আপনার মতো হলে আমি এ কথা বলতে পারতাম দাদাবাবু। রাত 9টা বেজে গেল। নে চল, আর পারা যায় না, শরীর বলেও তো একটা পদার্থ আছে। জিতেন, দাদাবাবু, এই প্রুফগুলো প্রেসবাবুকে দিয়ে আয়, যতদূর পারবে করে রাখবে। আজ্ঞে। আর শোন, ওনাকে বলে দিস আমি চলে গেলাম। ঘোষ সাহেবের কথা মতো কাল হয়তো সারা রাতই থাকতে হবে। কিরে, প্রেসবাবু কিছু বলছিলেন? আজ্ঞে না। চল যাই, আবার সকাল হতে নাতে ছুটে আসতে হবে।
জিতেন? আগে আচ্ছা, ছ্যাঁকড়া গাড়ি চিনিস? দেখেছিস কখনো? কিসে টানে? মানুষে। আমাদের কলকাতা শহরে একটা গাড়ির কথা বলছেন? ওই যে যাচ্ছে। আমি তো এক্কা বলিনি, ছ্যাঁকড়া বলেছি। মানুষে টানে এবং দুটো আলাদা। তবে তো দেখিনি। সেই ভোরে এসে সীমাহীন রাত অবধি যে গাড়ি চলে সেটাই ছ্যাঁকড়া গাড়ি। আর চালক কারা জানিস? কারা? আমরা। ঠিকই বলেছেন দাদাবাবু, একেবারে খাঁটি কথাটাই বলেছেন। সারাদিন ছ্যাঁকড়া গাড়ি ঠেলে দোতলায় সিঁড়ি বেয়ে ওঠা গর্ভযন্ত্রণারই অংশ বিশেষ। ভাগ্যে সেই যন্ত্রণার পর একটা নীড় আছে, সুখের না হলেও স্বস্তির। সেই ভোরের দেওয়া দৈনিক সংবাদপত্রগুলো আমার তালা খোলার শব্দের দিকে উৎসুক নেত্রে বসে আছে। এদিকে সেলফি তুলে রাখা বইগুলো হয়তো বলছে, পয়সার অপচয় আমাদের মাধ্যমে না করে পৃথিবীতে আরও অনেক বস্তুই তো আছে যাদের মাধ্যমে অপচয় করলে হয়তো কিছুটা সার্থকতা পেতে। হুম, হয়তো বা। কিন্তু সে বয়সে এখনো পদার্পণ করিনি। তোমাদের অভিযোগ আমি মাথা পেতে নিচ্ছি, শুধু সময়ের অপেক্ষা। রাত 11টা বেজে গেল। ভাগ্যিস তেতালের ভদ্রলোক আমার শিওরে সোজাসুজি ঘড়িটাকে টাঙিয়েছিলেন। দিনের বেলায় না হয় সূর্যের আলো ছায় চালিয়ে নিতে পারি, কিন্তু রাত। তুমি দীর্ঘজীবী হও ভাই, তোমার ঘড়ির ঢংঢঙেরও দীর্ঘায়ু কামনা করি। যাই, মুখ হাতটা ধুয়ে নিয়ে সকালে রেখে যাওয়া দৈনিক সংবাদপত্রগুলো অন্তত একবার চোখ বুলিয়ে নিয়ে না হয় সেলফির দিকে মনোযোগ দেব। মানুষ হাত মুখ ধোয় খাবার পূর্বে, আর আমি হাই রে জীবন। মা তো কত রঙ দেখব, কারে সীমা তুলে, কারে আবার সীমা। আচ্ছা, তাহলে এটা আচ্ছা, ইংরেজিটা কি বলছে? কারে তুই মানে সীমা তুলে, কারে আবার সীমা ফেলে, এই ফেলা তোলা সবে না একই। ঘুমো পাচ্ছে, ঘুমের বা কি দোষ? কটা বাজলো? হয়তো বাজেইনি, তাই শুনিনি। বেশি রাত জাগা আজকাল আর শরীরে পোষায় না। এক রাত ভালো ঘুম না হলে পরে সমস্ত দিন হাঁটতে চলতে কথা বলতেই কষ্ট হয়। সারা দিন হাত পা ঠান্ডা হয়ে থাকে, কেঁচোর মতো হয়ে থাকে শরীরটা। অফিস কামাই করে বিছানায় পড়ে থাকলেও ওই কেঁচোর মতোই মনে হয়। আর ওই চারিদিকের লোকগুলো যৌবনের উত্তম দেখলে অবাক না হয়ে পারা যায় না। এই যে সকলের মাঝখানে আমি 40 পেরিয়ে অপরাধ করেছি, না না ঘুমিয়ে, না রক্তের দোষে। আর পারছি না। উফ, মশাও যেমন বেড়েছে। দেখি মশাইটা ফেলে দিই। এদিকে সকাল হতে না হতে গোকাচ্ছে 16-এর চেহারা বেশি উঠবে আগে। বাধ্য হয়ে হকারে দেওয়ার সংবাদপত্রগুলো রাতের দিকে ঠেলে দিয়ে মাথায় 2 কোটি জল ঢেলে ঘরে তালাটা টিপে রাস্তায় মানুষ হয়ে যায়। ওরে বাবা, দেখতে না দেখতে 2টো বেজে গেল।
এই ছেলেরা, সহকারী শিক্ষকের কাছে শুনলাম ওর নিষেধ অমান্য করে লাইব্রেরি কক্ষের পার্শ্বে তোমরা হইচই করছো। তোমাদের বিরুদ্ধে সহকারী শিক্ষকের নালিশে আমি বাধ্য হয়েছি আসতে। নিশ্চয়ই এটা তোমাদের জন্য সুখকর নয়। লাইব্রেরি অধ্যয়ন কক্ষ। আপাতত তোমাদের মধ্যে যাদের ইচ্ছে নেই সেই কক্ষে গিয়ে অধ্যয়নে মনোনিবেশ করা, তারা অন্যত্র গিয়ে খেলাধুলা করো। যারা অধ্যয়ন করার ইচ্ছে এই কক্ষে প্রবেশ করেছে তাদের মনোনিবেশ করার সুযোগ দাও। প্রধান শিক্ষক মশাই আমার দিকে আসছেন কেন? উনি কি আমার কিছু বলতে চান? শান্তিশেখর, বইগুলো দেখছো? আগে দেখছি। এই বইগুলো তুমি কিনেছো হয়তো। আগে হ্যাঁ, আমি মানে আপনিও কিনতে বলেছিলেন। আমি? কিন্তু এইসব বই কি হবে? তুমি কি আশা করো ছেলেরা মারলামের বই পড়বে? মারলাম? এই তো, এই যে। কই, দেখলাম না তো। কি দেখতে চাও? মারলামের বইখানা কোথায়? কেন? আমি ওর নামই শুনেছি, ওর কোনো বই পড়ার সুযোগ হয়নি আমার। আমিও শুনেছি, পড়িনি। আচ্ছা, আমি আগে পড়ব। বইগুলো তো মাস্টারমশাই রাখলেন, কিন্তু এই স্তূপের মধ্যে কি করে বুঝবো কোনগুলো উনি রাখলেন? বইয়ের মরারগুলো কিরকম তাও দেখার সুযোগ পেলাম না। বুঝতেই পারলাম না বইগুলো রয়্যাল না টিমাই, ফলিও, কোয়াট্রো না কোনো আকারেরই নয়। কিন্তু তবু যেন আমি মনে হচ্ছে আমি দেখতে পাচ্ছি পাতার হরফগুলো, বাক্য যোজনা পরিষ্কারভাবে আয়ত্ত করে নিচ্ছি, উপলব্ধি করে নিচ্ছি, অনুধাবন করছি। আশ্চর্য! গ্রন্থাগারের রচনা প্রসাদের গভীরতাকে নিজেই যেন সৃষ্টি করে সেই আতল স্বচ্ছতার মনোভেদ করে চলেছি। শান্তি, এসব কি বই তুমি কিনেছো? কি বই? এসব গল্প, উপন্যাস ছেলেরা কেন পড়বে? বড় বড় লেখকদের বই তো, তাই মানে গল্পগুলো ভালো, আমি অনেক বাছাই করে কিনেছি। কি করে বাছাই করলে? মতামত জেনে নিচ্ছে আগে। কাদের? এদের বিষয়ে যারা ওয়াকিবহাল সেসব দেশি বিদেশি। বুঝেছি, কিন্তু গল্প টল্প তো চাই না আমি। আমাদের জীবনটাই তো এক একটা গল্প, প্রতি মুহূর্তেই তো দেখছি। আবার ওদের মুখে আমাদের নিজেদের মনের কথা জেনে কি হবে? ওদের বেশিরভাগই ফোপর দালাল নয় কি? তা হয়তো, কিন্তু তবুও ওরা দেখেন শোনেন বেশি। জীবনটাকে তাকিয়ে দেখবার, কান পেতে শুনবার, সেটার ভিতর ঢুকবার চেষ্টা করেছেন বলেই হয়তো এরকম হয়েছে। দেখবার ক্ষমতাও বেশ সহজ এবং জায়গায় জায়গায় সত্যি। তুমি পড়েছো সব বই? আমি এদের আগের 2-1 পুরুষের বই কিছু কিছু পড়েছি। এগুলো? না, এগুলো কিনে রেখেছি। ও, কিনে রেখেছো। তারপর পড়বো কবে? সময় পেলেই। সময় পাচ্ছি না মোটেই। আমাকে 2টো টিউশনি করতে হয়, তাছাড়া একটা বিদেশি ফার্মে চাকরি করি। সেখানে কি করতে হয়? কি করতে হয় না, প্রুফ দেখা, দেশি পণ্ডিতদের লেখা জোগাড় করা, অফিসের বাঙালি মুরব্বীদের মাইফেলে তেল আর জল মিশিয়ে খাঁটি তেল বানিয়ে দেয়া, কাউকে কাউকে ঝরঝরে জলের যোগান দেওয়া, অন্যদের জন্য কত আর বলবো। এসবের ভেতর দিয়েই কেটে যায় দিন আর রাত। সেই জন্যেই আমি মাস্টারি নিয়েছিলাম। অফিসের কাজ আমার ধাতে হয় না। এ কাজ কেন করছো তুমি? কোথাও কোনো কাজ পাচ্ছি না, আর কলকাতা থাকতে হবে। কেন থাকতে হবে? এই শহরটা কেমন একটা। কেমন একটা কি? তোমার বয়স তো প্রায় 40। আগে না, 44। বেশ, 44। এখন আর ঘাটকে চলো বয়স তো তোমার নেই। এখন অন্যরকম ভাবে জীবন চালাবার কথা। কলকাতায় তা কি হবে? তা হবে। আমার জীবন সবে শুরু হয়েছে। আমি বিয়ে করে নিয়ে আছো। আমি। বলো, তুমি কি? আমি মানে ওই যে মেয়েটিকে ভালোবাসি তাকে দেখেছি। কোথায়? কলকাতায়। কে সে? কয়েকজনকে আমার ভালো লেগেছে খুব, কিন্তু টাকা করে নেই। শরীরটাও একজন মানুষের আমার। টাকা নেই, তর্জুত হচ্ছে না, শরীর ভেঙে চলে যাচ্ছে, তর সইছে না। খুব শিগগিরই মাটিতে মিশে যাবে। মাটির মানুষ তো। তারপর? এই ভাঙা শরীর নিয়ে এই বয়সে যাদের ভালোবেসেছি তাদের যে কোনো একজনকে পেলেই জীবন কেটে যেতে পারে।
ছ্যাগড়াখাড়ির পঙ্খিরা যে জীবন আমাদের, মানে আমি যে বলতে চাচ্ছি, আমার কথার আর ভাঙবে না স্যার। ভেঙেছে, বুঝেছি। তুমি যাকে বিয়ে করেছিলে সে স্ত্রী কোথায়? বিয়ে? আপনাকে বললাম না বিয়ে আমি করিনি। আছো সেই জন্যেই তো বলছি, 7 পাকে ঘুরে ধর্ম সাক্ষী রেখে যাকে বউ করে ঘরে এনেছিলে সে কোথায়? কি উত্তর দিচ্ছ না কেন? মিথ্যেকে অন্তত আমার কাছে প্রতিষ্ঠিত করতে পারলে না বলেই কি বাকশক্তি হারিয়ে গেল? আমার একটি ঘটনায় কেউ জানে না, আমি জানাতে চাই না। কারণ যে ঘটনা পৃথিবী ভুলে গেছে সে ঘটনা আমাকে মনে করিয়ে দিক, আমি তা চাইনি। আমায় বলতেও আপত্তি আছে? আপনি আমার শিক্ষক, তবু চেষ্টা করেছিলাম, তা যখন হলো না, তবে এটুকুই বলি, বিয়ের 9 মাসের ছেলে হতে গিয়ে আমার স্ত্রী মারা যায়। ছেলেটা ভাগ্যবান, তাই আমার ভালোবাসাকে দ্বিখণ্ডিত করতে পারলাম না। 7 বছর তার ভাগ্যের পরিবর্তন হয়নি। তারপর সামান্য জ্বর, ডাক্তারের মতে টাইফয়েড, সে আমার একচ্ছত্র ভালোবাসা থেকে বঞ্চিত হলো। তুমি অন্যায় করেছো শান্তিশেখর। কেন? একটু আগেই বললে না কয়েকজন মেয়েকে তোমার ভালো লেগেছে? এবং রাস্তার সেই সব ছেলেকে যাদের মধ্যে আমার ছেলের আচরণ পরিলক্ষিত হয়। দেখো, কোনো একজন নারীকে খুঁজে বার করো। তোমার 44 বছর বয়স হলো, এ সময় মাস্টারমশাই, একজন অন্যরকম, ভালো লাগে না। অনেকে মাঝে মাঝে একরকম মনে হয়, তাই ভালো লাগে। তুমি তো বলছিলে তাদের যে কোনো একজনকে পেলেই জীবন কেটে যেতে পারে। অনেকের মাঝে যাকে দেখি, যাকে যদি একের মাঝে পাই। তোমার হাতে ওটা কি বই? দাস ক্যাপিটাল। মানে কি লিখেছেন কে? মার্কস। কে তিনি? একজন সমাজ দার্শনিক, হয়তো বৈজ্ঞানিক। কি লিখেছেন? মার্কস কি বলতে চান অন্যত্র কিছু কিছু শুনেছি, পড়েছি। এই বইটা এখনো পড়িনি, তবে পড়বো। অনেক বই তো কিনলে, কিছুই তো পড়লে না। সময় নেই। তবে শুধু শুধু টাকা খরচ করে বই না কিনে পারি না। টাকা খরচ করলে জানার জন্যে, আবার বলছো সময় পাও না। এই বয়সে যদি সময় করে নিতে না পারো, তবে তোমার ভবিষ্যতের সময়ের কথা কি বলতে পারবে? আপনার কথায় হয়তো বা সত্য হবে, তবে যাবার আগে অন্তত বলে যেতে পারবো, জানবার স্পৃহা ছিল, সময় পেলাম না। কাছে এনে রেখেছিলে কিন্তু পড়লে না। এ কেমন উদ্বায়ী তোমার আত্মা! উৎপায়ী? ঠিক তা নয়, তবে বিলাসী বলতে পারো। বিলাসী? কেমন এলিয়ে গেলে শান্তিশেখর! আমার কথা শুনে ভুল করলে শান্তিশেখর। বিলাস তো খুব ভালো জিনিস। একে আমি কাকে দেখলাম, কার সাথে কথা বললাম? সেই লম্বা চওড়া চেহারা, সাদা চুল, সাদা দাড়ির পরিষ্কার ব্যক্তিত্ব, ভাঙে না, মচকায় না, অপরেশ বাবু। আমি যখন স্কুলে পড়তাম তখন তিনি সেই স্কুলে হেডমাস্টার ছিলেন, কিন্তু তিনি তো আজ থেকে 25-30 বছর আগের পৃথিবীর লোক। এত বছরের ব্যবধান হঠাৎ আজ মুছে গেল কি করে? যাকে আমি কল্পনা করিনি, যার চেহারা স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল, সেই হেডমাস্টার মশাই কেন এলেন? কি বলে গেলেন? তার বক্তব্যে কি নিহিত আছে? মাস্টারমশাই, আমি যা চেয়েছি তা পাইনি, পারিনি। যা চাইনি তা এড়িয়ে চলার চেষ্টা করেছি মাত্র। তারপরও আপনার দৃষ্টিতে যে অন্যায় পরিলক্ষিত হয়েছে, তার জন্য ক্ষমা চাচ্ছি। ছোট দিনের বেলায় এই হলো জ্বালা। সকাল হতে না হতে 7টা বেজে গেল। যাই, একটু দেরি হলেই 16 ঝাঁঝে এই শীতের দিনে জল ঢালা মাথায় বরফ গলতে শুরু করবে।
দাদাবাবু, হুম? রাত 9টা বেজে গেল, বাসায় ফিরবেন কখন? বাসা? আরে, বাজে তারা পায়রা দেখেছিস? তা দেখবো না কেন, বাজার পায়রা দুটোই তো আমাদের দেশের। বাজ যখন পায়রাকে তাড়া করে, পায়রা কি তার নিচের বাসস্থানে নামতে পারে? তা কি হয়? প্রাণ বাঁচানোর তাগিদে যেখানেই পাবে সেখানেই নেমে যায়। অতএব বুঝতেই পারছিস, হুকুম যখন পড়েছে আর অফিসের কাজে ব্যক্তিগত কাজ যখন চাপানো হয়েছে, তখন সে কাজের সমাধান না করলে বাজে তারা পায়রার মতোই হবে। তাহলে তো সারা রাত আপনাকে এখানেই থাকতে হবে। হবে। খাওয়া দাওয়া? প্রতিদিন যেমন হয় আজও তাই, তবে তোকে একটু কষ্ট করে কিছু এনে দিতে হবে। দিন, নিয়ে আসি গিয়ে তবে। আমিও না হয় আপনার সঙ্গে থেকে যাব দাদাবাবু। তুই আবার কষ্ট করতে যাবি কেন? কষ্ট কিসের দাদাবাবু, আপনার সাথে থাকতে আমার ভালোই লাগবে। সময় অসময় চাটুকু আপনাকে এনে দিতে পারবো তো। তুই থাকলে অবশ্য সেদিক থেকে ভালোই হয়। কি? শোনো, বলো। কাছে এসো। কি বলো? আরো কাছে। বলো। আরো। যা, এই ছাড়ো না, কেউ দেখে ফেলবে তো। দেখুক, তুমি আমার 7 পাকে বাঁধা স্ত্রী। তাই বলে সময় অসময় থাকতে নেই? না রে, তার আর প্রয়োজন হবে না। কেন দাদাবাবু? ইদানিং রাতে চা খেলে আমার অসুবিধে হয়। তুই বরং খাবারটা আর ওই 1 প্যাকেট সিগারেট এনে দিয়ে চলে যা। আমার কোনো কষ্ট হতো না দাদাবাবু। আহা, বিরক্ত করিস না তো, যা। দুষ্টু কথা। আমার বড্ড কাবু দেখাচ্ছে আপনাকে। কে? ও, সুস্মিতা দেবী। চমকালেন যে। না মানে ওই কাজে ব্যস্ত ছিলাম কি না। তা কি বলছিলেন যেন? বড্ড কাবু হয়ে গেছেন। আমি? তবে কি আমি? খুব কাহিল দেখাচ্ছে আপনাকে। কি অসুখ? অসুখ? কই না তো, বেশ আছে। এত মানে এত রাতও জাননি আপনি? গাড়ির অপেক্ষা করছি। ও, এত দেরি হবার তো কথা নয়। কার? মিস্টার ঘোষের। আচ্ছা, বলতে পারেন তিনি কি এসছেন? কত গিয়েছিলেন কিনা জানি না, অবশ্য জানার কথাও নয় আমার। তবে তিনি অফিসেই আছেন। কাজের চাপ আপনার খুব বেশি। সবাই কাজ করছে, আপনিও তো। না না, আমি আর কি করলুম। আমার অফিস তো সন্ধ্যের সময় চোপড়া, মিত্তির, গাঙ্গুলিকে নিয়ে। আয়েঙ্গারও আসে মাঝে মাঝে, বৈঠকে আর কি। 3টের শোতে মনমোহন মুরকে নিয়ে টাইগারে গিয়েছিলুম। এই তো এলুম। এখানে এসে কি করতে হলো? কিচ্ছু না, রোজই আসতে হয়, এই যা। তবে গাড়িতে ও, কতকগুলো বিলেতি আমেরিকান কাগজ নাড়িচাড়ি। উর্সুলা আমার সঙ্গে থেকে এডিতের সাথে পরামর্শ করে কাটিং ঠিক করে। ওরাই সব করে, আমায় কিছু করতে হয় না। এডিতকে? একজন ফিরিঙ্গি মেয়ে। উর্সুলা? ও খাস ব্রিটিশ। আলাপ করিয়ে দেবো আপনার সাথে। থাক। থাকবে কেন? আমার গাড়ি নেই, হোটেলে নিয়ে খাওয়ানোর সামর্থ্য নেই। ও মা, সে কি? গাড়ি আর হোটেলের ফাও ফুর্তি ছাড়া মানুষের সাথে মানুষের মিল হতে পারে না বুঝি? পারে, কিন্তু তাতে জোশ থাকে না। হয়তো বা। আচ্ছা, আমি কেমন আছি বলুন তো? সুখের পায়রা। কই, বললেন না যে? আপনি সুখে থাকুন সুস্মিতা দেবী। কিন্তু সুখে থাকতে ভূতে কেলই, সেই জন্যে তো এলুম এখানে। তাই? প্রুফ দেখছেন? থার্ড রেটিং। আমিও কিন্তু প্রুফ দেখতে জানি। জানেন? তাহলে তো ফর্ম ফিল আপও করতে পারেন। কিসের ফর্ম? মানি অর্ডারের। মৌমাছি উড়ে আসছে কিন্তু। জানি, আমার কথা মিস্ত্রি খেয়ে ফেলবার জন্য। জানেন, গ্র্যাজুয়েট স্ত্রী তার ম্যাট্রিক ফেল স্বামীর কাছে আসে মানি অর্ডার ফর্ম লিখে নেবার জন্য। মানি অর্ডারের ফর্ম নিজে লিখতে পারেন না কেন? হয়তো লিখতে মন সরে না। অপরের উপর নির্ভরশীল না থেকে কখনো কখনো হয়তো মন সরে, তখন কাজের ব্যস্ততা দেখিয়ে তাকে সরিয়ে দেয়া হয়। আপনার অফিসটা কিন্তু ভারী চমৎকার। আমেরিকানদের হাত তো। হ্যাঁ, ছাড়লেই পর্বত। নইলে প্রুফ রিডারকে কেউ এমন কামরা দেয়? কিন্তু আপনি তো প্রুফ রিডার নন। ছিলাম না, হয়েছি। বলতে পারেন না? আমি গ্রিফিথ সাহেবের অপেক্ষায় বসে আছি। কিন্তু গ্রিফিথ সাহেব ফিরবেন কি? আর ফিরবেন না বলেই তো শুনেছি। তাই নাকি? কি করবেন তাহলে? ভাবছি। আচ্ছা, রাত কটা এখন? আমার ঘড়িতে রাত 9:30। ওই বান্ডিলটা দেখা শেষ করেছেন? না, আজ রাতের মধ্যে দেখে দিতে হবে। আজ রাতেই?
তবে বাসায় ফিরবেন কিভাবে? বাস ট্রাম কিছুই তো। পাওয়া যাবে না, প্রয়োজনও হবে না। হুকুম যখন হয়েছে কাজ তখন শেষ করতেই হবে। অতএব বুঝতেই পাচ্ছেন, সারা রাত? সারা রাত। অবশ্যই শীতের রাত বলে শেষ করা সম্ভব। তা আপনি যাবেন কিসে? ওর গাড়িতে। তাড়াতে পারলেই বাঁচেন বুঝি। গাড়ি চলে গেছে বলেই তো মনে হলো। সে কি বলছেন? কখন গেল? ও যে স্টার্টের শব্দ শুনলাম, ওটা ঘোষের গাড়ির? আমার থেকে আপনার জানার কথাই তো বেশি। আপনি আমায় বললেন না কেন? জিতেন আপনার বাসার ওদিক দিয়ে থাকে। আমার খাবারটা নিয়ে এলে ওই বরং একটা ট্যাক্সি ডেকে আপনাকে বাসায় পৌঁছে দিক। জিতেন এলি, শোন শোন, হ্যাঁ এই একটা ট্যাক্সি ডেকে তোর দিদিমণিকে ওই বাসায় পৌঁছে দিয়ে তুই চলে যা। ইয়ে শান্তিবাবু, কিছু মনে করবেন না, 5টা টাকা হবে, কালই দিয়ে দেব। 5 টাকা ভাড়া দেওয়ার জন্য নিশ্চয়ই। আর বলবেন না, ইদানিং পার্সটা সঙ্গে নেবার কথাও ভুলে যাচ্ছি। এ বয়সে না বলাটাই তো অস্বাভাবিক। আমি আপনি বয়সের দিক থেকে প্রায় সমসাময়িকই হব। ভাগ্যিস দুজনাই ব্যাচেলার, তা নইলে। ঠিকই বলেছেন। নিন। ধন্যবাদ। গাড়ি এসে গেছে, আসি। গাড়ি এসে গেছে। হ্যাঁ, গাড়ি এসে গেছে। এবার তোমার যাবার পালা। এভাবে বলো না গো, তাহলে আমার যাওয়া হবে না। যেতে যে তোমাকে হবেই। তুমি ধরে রাখো, বাবাকে ফিরিয়ে দাও। কিন্তু প্রথা, প্রথা? যে প্রথায় বাবা এসেছেন তোমাকে নিয়ে যেতে। আমরা যদি দেশের বাইরে থাকতুম, তাহলে কি তিনি তার কন্যার প্রথম প্রসব বাড়িতে এনে করাতেন? হয়তো করাতেন না, কিন্তু আমরা যে বাংলায় রয়েছি, বাংলার ঋতুকে যেমন অস্বীকার করা যায় না, তেমনি বাংলার সামাজিক প্রথাকে অস্বীকার করতে পারো না। উপরন্তু তিনি যখন স্বয়ং উপস্থিত। এমনিতে ঘর ছেড়ে যেতে আমার মন চাইছে না, তার উপর তোমার এই মুখ আমি সহ্য করতে পারছি না গো। বাবাকে তুমি বুঝিয়ে বলো। গাড়িতে বাক্স পেঁচড়ে তোলা বাবার প্রায় শেষ হয়ে এলো। সব কিছু গোছগাছ করে রেখে গেলুম, শরীরের যত্ন নিও। এভাবে হেসো না, আমার কষ্ট হয়। কয়েক মুহূর্তের মধ্যে এ ঘর শূন্য হয়ে যাবে। কয়েক মাসের মধ্যে ঘর ভরে উঠবে নতুন ফসলে। আমার একটু অনুরোধ রাখবে। বলো। প্রতি সপ্তাহে আমার সাথে দেখা করবে। করব, তবে এ ঘরে বসে কয়েকটা মাস যুগ যুগান্তর হয়ে দাঁড়াবে। 7 দিনের একটি দিনের প্রতীক্ষা যুগ যুগান্তরকে ছাড়িয়ে যাবে গো। গাড়ি প্রস্তুত। দাঁড়াও। থাক, এই অবস্থায় গড় হয়ে প্রণাম নাই বা করলে। গলায় আঁচল টেনে দেবতার পায়ে গড় হয়ে প্রণামে যে শান্তি সুখ, তা থেকে আমাকে বঞ্চিত হতে বলো না গো। তোমার কষ্ট হবে লক্ষ্মীটি। সে কষ্টই যে প্রশান্তি। আসি। যাও। যেতে দিতে নেই। গাড়ি এসে গেছে, আসি। গাড়ি এসে গেছে। হ্যাঁ, গাড়ি এসে গেছে। আসি। যাও। যেতে দিতে নেই। এসো। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ দেখিতে চাহি না আর। বাংলা বাংলা মুখ আমি দেখিয়াছি, বাংলার বাংলা মুখ আমি দেখিয়াছি।
গুড মর্নিং। মর্নিং। শুনেছ 3-4 দিন হলো শান্তিশেখর মারা গেছেন, তার ওপরের ফ্ল্যাটের একজন বলে গেল। আগে জানালেও পারত। শান্তিবাবু? ও ও ও, শান্তিবাবু নিজে এসে জানাবেন বুঝি? না তা নয়। হাসছো? আরে মরে গেছে বলে তোমার কষ্ট হয়নি? আপনিও তো হাসছেন। আমি অনেকক্ষণ আগে খবরটা পেয়েছি, আর তুমি তো এইমাত্র পেলে। একজন জানাশোনা লোকের মৃত্যু সংবাদ শুনেও তুমি বেশ ঝাড়া ঝাপটা থাকতে পারো। বাস্তবকে সহজভাবে মেনে নেওয়া উচিত, তাই আগে যেমন নিয়েছি আজও নিচ্ছি, ভবিষ্যতেও নেব। আমার জ্যাঠামশাই অপরেশ বাবু হেডমাস্টার ছিলেন। কোন স্কুলের? ওই মফস্বলের। ছুটি ছাড়াই কচ্ছিত আসতেন আমাদের সঙ্গে দেখা করতে। তিনি আমাকে বলতেন, তুমি সারাদিন ফুলবাবুর মতো সেজে বেড়ালে কি হবে? তোমার মনে কোনো বিলাস নেই সর্বের। বলতেন বুঝি মাস্টার মশাই? তবে বিলাসের মানে কি? মানে জ্যাঠামশাইয়ের মতে বিলাস মানে খুব সম্ভব বিষয় আশয়ের মায়া কাটিয়ে নেলা ভোলা জিনিস নিয়ে বম হয়ে থাকা আর কি। বিলাস নেই তোমারও? হ্যাঁ, যদি থাকতো তাহলে লোকটা মারা গেছে শুনে চুপ মেরে যেতে, নিজের কামরায় গিয়ে বসে থাকতো। আমি অফিস ছুটি দিয়ে দিতাম। ছুটি দেব? তবে তো মর্গান সাহেবকে জানাতে হয়। জানাবো। শান্তিশেখর মারা গেছে সে কথা জানিয়ে দিন, যা হয় উনি ব্যবস্থা করবেন, আপনি কিছু সুপারিশ করতে যাবেন না। যদি আমার মতামত জানতে চাই? বলে দেবেন ছুটি না দেয়াই ভালো, একটা বড় অফিস, কাজ তো ঢের। শান্তিশেখর যে মারা গেছে এ কথা মর্গান সাহেবকে না জানালেই ভালো। কেন? মারা গেছে সে জায়গায় লোক ভর্তি করে নিলেই হলো। প্রুফ তো দেখতে হবে, আমার হাতে লোক আছে। এ নিয়ে মর্গানকে ব্যতিব্যস্ত করে লাভ নেই, তিনি দেবতার মতো মানুষ, নানা রকম বড় কাজ নিয়ে ব্যস্ত। বুঝেছি। এই ব্যাপারটা তাহলে আমাদের মধ্যেই থাকতে বলো। তাই থাক না। আরে, তুমি হাসছো? যাই বলুন, আপনি খুব হাসাতে পারেন সর্বেন্দা। আচ্ছা। সেই বিলাসের কথাটা মনে পড়ে না, এখনো কাতুকুতু দিচ্ছে, পেট আবার ফুলে গেল। আপনি আপনি আমায় আমায় কাঁদিয়ে ছাড়লেন। কাঁদিয়ে? হ্যাঁ, হাসতে 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 চোখে জল এসে পড়েছে। আচ্ছা, তাহলে দাঁড়ালো কি? শান্তিশেখর যে মরে গেছে সে কথা মর্গানকে জানানো হবে না? অন্যকে আবার ফোপর দালালি করে জানাতে যাবে না তো? না, তা যাবে না। চালেই বাকি আপনাকে ডিঙ্গিয়ে ঘাস খেয়ে মর্গানের কাছে গিয়ে সুবিধা করবে। আপনি সাহেবকে বলবেন একজন প্রুফ রিডার মারা গেছে আর একজন বহাল হয়েছে, ব্যাস ফুরিয়ে গেল। মর্গানটা তো বোকা নয়। বদমাইশ নয় কিন্তু। খুব ভালো মানুষ। আমারও ওরকম হলেই ভালো হতো। সত্যি মর্গানের খুব সুখ্যাতি। সর্বেন্দা, আমাদের কফি এসেছে। তুমি খাচ্ছ না? দেখছি। কফি খাওয়া? না, ব্যতিক্রম। যেমন? আমায় না বলে যে খেত না। সে খাচ্ছে। মর্গান পর্যন্ত যখন যাওয়া সম্ভব নয় তখন তার উল্টোটাকে ভালো করে রপ্ত করার চেষ্টা করছি। দেখি এ পেয়ালার কি অবস্থা। জুড়িয়ে গেছে। দেখি 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 কেমন জুড়িয়েছে। আমি মুখ দিয়ে ফেলেছি। আমি আমি বুঝি কারো মুখের এটো খাই নে। খুব হাস্য দেখছি। এটো কফি তাহলে খেলে? খাচ্ছি। হ্যালো, ঘোষ স্পিকিং। গুড মর্নিং স্যার, জাস্ট নাও। থ্যাংক ইউ স্যার। কি খবর সর্বেন্দা? মর্গান অফিস ছুটি দিয়ে দিলেন। কেন? মরার সংবাদ কানে গেছে যে। আজ আমার কিন্তু কেমন ঠেকছে সর্বেন্দা। কেন? বড্ড হাসি পাচ্ছে। বেশ, হেসে নাও, তবে হাসি যেন গিন্নির রোগ না হয়। হ্যাঁ, এইখানে নয়, তবে বাইরে, দূরে, অনেক দূরে।
ওকে, চলো যাই। সহসা ফেরার ইচ্ছে নেই কিন্তু। একেবারে না হলেই হলো আর। হ্যাঁ, বলেছি নাকি? পরে কিন্তু শুনবো না তেল শর্ট। 20 গ্যালন আছে। 20? ও ফাইন। আর আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খ চিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিবে এই কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ টাকায়। এতক্ষণ জীবনানন্দ দাশের ছোট গল্পের ছায়া অবলম্বনে বিলাস নাটকের অভিনয় শুনলেন। এতে অভিনয় করেছেন সুস্মিতা, শর্মিলী আহমেদ, ঘোষ সাহেব, অমল বোস, অপরেশ বাবু, আরিফুল হক, জিতেন, সরকার মমতাজ উদ্দিন। শান্তিশেখরের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন ওয়াহিদা মল্লিক জলি। শব্দগ্রহণে হোসেন আহমেদ, সম্পাদনা মোহাম্মদ রইসউদ্দিন। নাট্যরূপ, প্রযোজনা ও শান্তিশেখরের চরিত্রে রূপদান করেছেন মোহাম্মদ ফজলুল হক।